এটা সর্দি কাশি জ্বর এইসব হয়। খুব বেশি হলে যাদের ওই বয়স্ক মানুষ 65 বছরের ওপরে, 70 বছর 80 বছর বয়স, তাদের মধ্যে যদি কোনো ফুসফুসের অন্য কোনো অসুখ থাকে, যেমন সিওপিডি, যেমন অ্যাজমা, এগুলো যদি থাকে তখন এটা জটিল হয়ে যায়। কারণ অলরেডি সে লাংসটা জখম হয়ে আছে। এই জখম লাংসে যখন আর একটা ভাইরাস ঢোকে, তার যে প্রক্রিয়াটা শুরু করে, সেই প্যাথোলজিক্যাল প্রসেস যেটা হয় সেটা অ্যাডেড হয়ে যায় অলরেডি এক্সিস্টিং প্যাথোলজির ওপরে। সেই জন্য তার যে বহিঃপ্রকাশটা মানুষের ওপরে, যে তার যে প্রকোপটা, সেটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যায়। তখন মানুষের প্রাণের সংশয় থাকে। কিন্তু এই সময় মানে শীতের এই সময়টা এমনিতেই তো মানুষের মধ্যে জ্বর সর্দি কাশির প্রকোপ দেখা দেয়, এবং গত 2 বছর যদি আমরা দেখি এই সময় অ্যাডিনোর প্রকোপ এই সময়টা ভীষণভাবে ছিল। আমি আগেই বলেইছি অলরেডি যে এটা দিয়ে বোঝা, উপসর্গ দেখে কোনো মানুষের মধ্যে উপসর্গ দেখে বোঝার কোনো উপায় নেই যে সেটা মেটানিউমো ভাইরাস হয়েছে, কি আরএসবি হয়েছে, কি অ্যাডিনো ভাইরাস হয়েছে, কি রাইনো ভাইরাস হয়েছে। এটা বোঝার কোনো উপায় নেই। একমাত্র পরীক্ষাগারে সে নাক বা গলার লালা নিয়ে বা কফ পরীক্ষা করলে তবে গিয়ে সেটা বোঝা যাবে ভাইরাসটা কি ভাইরাস আছে সেখানে। এবং সেটা আমি আগেই বললাম যে এটা খুব ব্যয় সাপেক্ষ এবং এটা প্রয়োজন হয় না। আমরা সেটা সব ক্ষেত্রে যে কোনো সর্দি কাশি জ্বরে কি আমরা টেস্ট করাই না। এত বছর ধরে তো 50 বছর ধরে ভাইরাসটা পৃথিবীতে রয়েছে। কত লোক মারা গেছে মেটানিউমো ভাইরাস? কোনো রেকর্ড আছে? কিছু নেই। এর কোনো ওষুধও তৈরি করার কোনো তাগিদ নেই, এর ভ্যাকসিন তৈরি করার কোনো তাগিদ নেই। তার মূল কারণ হচ্ছে এটা মারাত্মক নয়, এটা প্রাণঘাতী নয়। সেই কারণে এটা আমরা এই জিনিসগুলো এখনও করে উঠতে পারিনি নয়, মানে করা স্লো আর কি, অতটা আর্জেন্সি নেই। এবারে তাহলে মানুষকে আমরা কি বলবো? এখন দেখা যাচ্ছে যে একটা খবর এলো, এটা WHO থেকেও খবরটা ওরা স্বীকার করেছে, যে চীনে ডিসেম্বর মাসের ওই সপ্তাহটা বোধহয় 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে একটা বড় আউটব্রেক হয় এবং সেখানে দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে সংক্রমণটা খুব বেশি হয় এবং বিভিন্ন হসপিটালে প্রচুর বাচ্চাকে ভর্তি করতে হয়। এবং ওরা এই খবরটা কিন্তু WHO খবর, যে ওরা সেটা ডিক্লেয়ার করে যে এরকম এই পরিস্থিতি চলছে এবং সেটাকে ইনভেস্টিগেশন করে দেখা যায় যে দ্যাটস এ মেটানিউমো ভাইরাস। এই মেটানিউমো ভাইরাসের দুটো জিনোটাইপ আছে, A and B। আমরা ডেঙ্গির ক্ষেত্রে দেখেছি যেরকম বিভিন্ন সিরোটাইপ আছে, 1, 2, 3, 4, কোনটা বেশি ক্ষতিকারক কোনটা কম ক্ষতিকারক এই নিয়ে আলোচনা করে থাকি, সেটা সত্যিই তাই। কিন্তু এক্ষেত্রে A আর B এর মধ্যে উপসর্গ ভিত্তিক বা ক্ষতিকারক দিকটা তেমন কোনো তারতম্য নেই, যার ফলে হয় কি আমরা ওটা নিয়ে A হলো কি B হলো এটা মাথা ঘামাই না। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন যেটা উঠে আসছে সেটা হচ্ছে, এই ভাইরাস কি চরিত্র বদলাচ্ছে? কারণ খানিকক্ষণ আগে যেটা ডাক্তারবাবু বললেন যে করোনা ভাইরাসটা আগে থেকেই ছিল, কিন্তু যে স্টেন এসেছিল 2019 সালে সেটা প্রাণঘাতী। এই ভাইরাসটার অরিজিনালিটি কি, এর চরিত্রটা কি? এটা একটা RNA ভাইরাস। যেমন একটা গ্রুপে যে পড়ে এটা, সেটা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বলা হয়। ওই গ্রুপে, একই গ্রুপে সিনসিটিয়াল ভাইরাস এবং মেটানিউমো ভাইরাস এই দুটোই বিলং করে। এখন এদের চরিত্র হচ্ছে এরা শ্বাসনলী ফুসফুস সংক্রমণ করে এবং এটা ছড়ায় কথাবার্তা, নাক থেকে যে আমাদের ড্রপলেট যেটাকে বলা হয়, সো ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে এটা এক রোগী থেকে অন্য মানুষের মধ্যে ছড়ায়। এই চরিত্র এক। এবারে শুধু এটা এখানে দেখলে হবে না, এটা আমরা অন্য ভাইরাসেও দেখি। এরকম অনেক ভাইরাস আছে, যেমন রাইনো ভাইরাস, যেমন অ্যাডিনো ভাইরাস, যেমন কোভিড ভাইরাস, যেমন H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এসবই ওই একই এতে চলে এবং এদের টার্গেট অর্গান হচ্ছে লাংস। তবে হ্যাঁ, আমরা দেখেছি যে সিভিয়ারিটি, মানে এই অসুখটা কতটা মারাত্মক, মানুষকে মারতে পারে কি না, প্রাণঘাতী কি না, সেখানে কিন্তু একটা তারতম্য আছে। তো সেটা আমি পরে ফিরে আসছি, কারণ আমি যখন জেনেটিক অ্যানালিসিসটা করব তখন আমি এই ব্যাপারটা বলবো। এই ভাইরাসটি 2001 সালে নেদারল্যান্ডসে প্রথম
আবিষ্কার হয় মানে কি, তখন ধরা পড়ে মানে কি, দ্যাট এটা একটা নতুন ভাইরাস, দ্যাট ওই উপসর্গ নিয়ে যেসব মানুষ এসেছিল তার মধ্যে অনেক রকমের ভাইরাস পাওয়ার মধ্যে দেখা গেল এর একটা ভাইরাস পাওয়া যাচ্ছে তার চরিত্রটা অন্য থেকে আলাদা। সেইটাকে তখন ওটাকে এস্টাবলিশ করা হলো ইটস এ নিউ ভাইরাস, এবং সেটাকে নামকরণ করা হলো ওইভাবে। কিন্তু পরবর্তীকালে এর যখন সেরোলজিক্যাল ম্যাপিং করা হয়, মানে আমরা সমাজে বলি না, এই কোভিডের সময় আমরা কথা বলতাম যে হার্ড ইমিউনিটি মানে কি, একটা যে কোনো জীবাণু সমাজে যখন ছড়াতে থাকে সবারকার মধ্যে ঢোকে এবং তার মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা কিন্তু সারা জীবন থেকে যায়, কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয়, কোনো কোনো ক্ষেত্রে স্বল্পস্থায়ী হয়। তো যেখানে দীর্ঘস্থায়ী হয় সেখানে আমরা বছর বছর পরেও যদি সেই মানুষদের রক্ত নিয়ে সেই রক্তে যদি পাওয়া যায়, তাহলে আমরা সেই মানুষের বয়স হিসেবে ক্যালকুলেট করে ফিরে যেতে পারি যে এত বছর হলো এই ভাইরাসটা এখানে আছে। আচ্ছা, সেই ভিত্তিতে এবারে বলে রাখি যে সেই ভিত্তিতে দেখা গেল এই ভাইরাসটি পৃথিবীতে প্রায় 50 বছর আগে থেকেই আছে। সেটা তো কোভিডও ছিল। কোভিড ছিল, কিন্তু কোভিডের যে পার্টিকুলার স্ট্রেনটি দিয়ে এই প্যান্ডেমিকটা হয়েছিল সেটা কিন্তু আলাদা, ওটা নোভেল ভাইরাস, একেবারে নতুন ছিল, কিন্তু এটা নতুন নয়। এবং এই যে ভাইরাসটি, এর একটা সিস্টার ভাইরাস আছে, তার মানে এর স্যাঙাত আছে, সেটা হচ্ছে এভিয়ান মেটানিউমো ভাইরাস, অর্থাৎ পাখিদের মধ্যে হয়। এবং বলা হয়, জেনেটিক অ্যানালিসিস করে বলা হয় যে প্রায় 130-125 বছর আগে এই এভিয়ান ভাইরাস থেকে আলাদা হয়ে গিয়ে হিউম্যান ভাইরাস আসে। এটা কোভিডের মতো বা এর মতো হঠাৎ করে একটা মানুষের মধ্যে ঢুকে পড়লো নতুন একটা ভাইরাস, তা নয়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ভাইরাসটি দীর্ঘদিন ধরে মনুষ্য সমাজে আছে, এবং আছে আমরা কিন্তু টেরও পাচ্ছি না। তার মানে কি আমি বলতে চাইবো যে এটা অত মারাত্মক নয়, এখানে ভয় পাওয়ার এটা মতো কি কিছু নেই। সম্ভব যে চীন তৈরি করলো এরকম একটা ভাইরাস ল্যাবরেটরিতে, তারপর সেটা ছড়িয়ে দিল? এটা কি কখনো এটা সম্ভব? তো আমরা ডাক্তাররা আমরা কি করে বলবো চীন তৈরি করেছে কি রাশিয়া তৈরি করেছে কি ভারতবর্ষ তৈরি করেছে, সেটা তো আমাদের না, আমি মানে যেটা আপনার কাছে জানতে চাইছি যে এইভাবে কি ভাইরাস কোনো পরীক্ষাগারে তৈরি করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, যে কোনো এতে আমরা বিভিন্ন জীবাণু, এই পার্টিকুলারলি ভাইরাস, এগুলো তৈরি করা যায় মানে কি, একটা ভাইরাসকে নিয়ে তার জেনেটিক চেঞ্জেস করে দিয়ে ওটাকে নতুন একটা স্ট্রেন বার করা যায়, সেটা করা যায়, এটা করা যায়। কিন্তু এই যে এখনকার যে ভাইরাসটা, এটা যে চীন থেকে ওই রকম একটা মডিফাইড ভাইরাস ম্যানমেড, এইটা আমাদের পক্ষে বোধহয় বলার সম্ভব নয়। কিন্তু এই ভাইরাসটা, তার চরিত্রটা কি, মানে কি করে মানুষ বুঝবে যে এই এইচএমপিভি ভাইরাসে সে আক্রান্ত? এর চরিত্রটা কি? আমি তো আগেই বললাম একটু আগে যে এটা সর্দি কাশি জ্বর এইসব হয়, খুব বেশি হলে যাদের ওই বয়স্ক মানুষ 65 বছরের ওপরে, 70 বছর 80 বছর বয়স, তাদের মধ্যে যদি কোনো ফুসফুসের অন্য কোনো অসুখ থাকে, যেমন সিওপিডি, যেমন অ্যাজমা, এগুলো যদি থাকে তখন এটা জটিল হয়ে যায়।